নমস্কার, দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউবে যারা আছেন প্রত্যেককে স্বাগত আজকে মধুরিমা এবং আর আজকে আমাদের এক বিশেষ অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন তথাগত ভট্টাচার্য। তথাগত, স্বাগত। ধন্যবাদ। আহ গতকাল 23শে জুন গেছে। 23শে জুন নবারুণ ভট্টাচার্যের জন্মদিন। নবারুণ ভট্টাচার্য বললে অনেকে অনেক কথা বলেন। ফ্যাতারু প্রসঙ্গ আসে সবার আগে। তারপরে আসে যে সো কল্ড ক্লাস, যে কথাটা বলা হতো তাদের জন্য সাহিত্য, তাদের জন্য কবিতা, সেই জায়গাটা ভাঙচুর করে দেওয়ার জায়গাটা এলে নবারুণ ভট্টাচার্য আসে। বিদ্রোহ, বিপ্লব, এগুলো তো সবার জন্য, সমাজের জন্য। কিন্তু তুমি তার ছেলে, তোমার কাছে, তোমার চোখে তোমার বাবা কেমন ছিলেন? মানে আর 5টা লোকের সাথে তার বাবার যেরকম সম্পর্ক হয় একদম সেরকমই ছিল। হুম, আমরা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার, মানে কলকাতার একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে যেভাবে বড় হুম, হয়েছি। হুম, বাবা মা দুজনেই মানে কাজ হুম, করতেন হুম, সেখানে। আমি তাদের মানে একমাত্র সন্তান। হুম, হুম, এবং আম, ছোটবেলা থেকে যেগুলো মানে মানে একদম ছোটবেলা থেকে সে সাইকেল চালানো শেখানো হুম, থেকে শুরু করে প্রথম ফুটবলে লাথি মারা 2-2.5 হুম, বছর বয়সে, হুম, তার থেকে সবকিছুই বাবা করে, যেগুলো সবার বাবারাই করে। হুম, হুম, মানে এটা কোনো অস্বাভাবিক কিচ্ছু নয়। মানে আর একটা সাধারণ বাঙালি পরিবারে যেগুলো হয় আমরা হুম, মানে আসলে এটা আমাকে অনেকে অনেক জায়গায় জিজ্ঞেস করেন, স্পেশালি এখন আমার নিজের বইটা বেরিয়েছে এবং হুম, হুম, বইয়ের যে ট্যুর গুলো চলছে সেখানে, হুম, যে তোমার বাবা অমুক, তোমার ঠাকুমা অমুক, তোমার হুম, ঠাকুরদা অমুক। হুম, তা কিছু ভাবে আসলে না একটা বাড়িতে থাকলে হুম, ওরম ভাবে তো বোঝা যায় না যে যে কেউ মানে যে তারা যে খুব এক্সেপশনাল লোক, হুম, 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 সেটা বোঝা যায় না। কারণ হলো বাড়িতে তো বাড়ির একটা রুটিন আছে। মানে হুম, হুম, বাড়িতে সকালে বাবা বাজারে যায়, হুম, তারপরে সে ফেরে, তারপরে সে আপিসে, প্রথম দিকে আপিসে যায়, হুম, তারপরে সে সন্ধেবেলা ফেরে। সন্ধেবেলা অনেক হুম, সময় ফেরেও না, কেননা অনেক সময় নাটক, তখন নাটকের ইয়ে ছিল ঠিক। আমাদের। হুম, থিয়েটার। নাটক, হ্যাঁ, হুম, হুম, থিয়েটার, হুম, রিহার্সাল রুমে সোজা চলে যেত বাবা হুম, অফিস থেকে। হুম, হুম, তারপর তারপরে নাটক থেকে বাবা ফিরতো ওই রাত্রি 9টা 9:30 নাগাদ। হুম, আ তা রিহার্সাল রুম থেকে। হুম, তারপরে আরেকটু বড় হওয়ার পরে যখন আমিও তার সঙ্গে ইনভলভড হতে শুরু করি, তখন আমরাও হুম, ওখানে যাই। হুম, মাঝে, মাঝে আমি আর মাও চলে যেতাম ওখানটায়। হুম, এবং খুব নরমাল আরকি, যেগুলো মানে লোকে করে, যেমন পয়লা বৈশাখ বেরোনো হতো হুম, সবাই মিলে। হুম, ওটা হুম, একটা রিচুয়াল ছিল আমাদের। ওটা বেরিয়ে কয়েকটা বই কেনা হতো হুম, এবং আম বই-টই কেনা হতো। তারপরে আবার বাড়ি ফিরে আসা, একটু বাইরে খাওয়া-দাওয়া হতো। হুম, হুম, সেগুলো করে তারপরে ফিরে আসা হতো। এখন খাওয়া-দাওয়া মানে কোনো ফ্যান্সি কিছু না। মানে আচ্ছা। আ গড়িয়াহাট চত্বরে গেলে হয়তো ওই যে দাস কেবিন আছে। হ্যাঁ, এখন আর দাস কে নেই ওটা, জানো? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি তো অনেকদিন যাওয়া হয় না। যাই হোক, হুম, আ যেমন বা অন্য চত্বরে গেলে মানে খুব সাধারণভাবেই আমরা বড় হয়েছি। মানে হুম, আর একটা সাধারণ বাড়িতে থাকলে তো ওরমভাবে বোঝা যায় না। হ্যাঁ, আর একদম ছোটবেলায় একদমই বোঝা যায় না অ্যাকচুয়ালি। হুম, 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 আর আমার বাবা যখন সাহিত্য একাডেমি পেয়েছেন হুম, এবং বাবার হার্ভার্ড বেরিয়েছে 94 তে, হুম, তখন অলরেডি আমার বয়স মানে 16-17 হয়ে গেছে। তখন আচ্ছা। বোঝার সেন্সটাও obviously হুম, চলে হুম, এসছে এবং হুম, হুম, পড়েওছি হুম, ইয়ে। হুম, কিন্তু একদম ছোটবেলায় এগুলো একদম বোঝা যায় না। যে হুম, ত যে বাবা আবার ঠাকুমা আমাদের ওখানে বালিগঞ্জ স্টেশন রোডে তখন থাকতেন। হুম, ঠাকুমার ওখানে হুম, অনেক সময় 11-12 তো আমি ঠাকুমার বাড়িতে থাকতামই অ্যাকচুয়ালি। হুম, কারণ হলো ঠাকুমার তখন অনেক হেল্পের দরকার ছিল ওই হুম, লাইব্রেরিটাকে গোছানো। তারপরে তখন ওই শবর খেড়িয়াদের হ্যান্ডিক্রাফটের হুম, হুম, ইয়ে ছিল, এগুলো কিনতে লোকে আসতো। সেগুলো সব ওই প্রাইস ট্যাগ লাগানো, বিল করা, আচ্ছা। সেগুলো হুম, দায়িত্ব আমায় ঠাকুমা দিয়েছিল। তার জন্য আবার একটা মাইনে দিত আমায়। সেটাই হাত খরচা টাইপের ছিল আরকি। মানে আচ্ছা। একটা একটা কিছু একটা হবে তখনকার দিনে, মানে 94 সাল। একটা কিছু হুম, ৳500 ৳500 টাইপের হুম। মানে সেটা একটা তো কিছু। বিশাল ব্যাপার তোমার কাছে। বিশাল ৳500 তখন, তখন বাসের টিকিট কত? ৳1 ৳1 অনেক দূর যাওয়া যায়। হুম, হুম, তা ওরকম ব্যাপার। মানে মানে সেখানে ৳500 একটা ফরচুন। হুম, যাই হোক, মানে আমি
খুব নর্মালি আমরা বড় হয়েছি, মানে হুম খুব হুম নর্মালি বড় হলে একটা সেন্স এসছে বড় বয়সে যে হুম হ্যাঁ বাবা একজন হয়তো ইম্পর্টেন্ট লেখক অ্যান্ড ইয়ে, হুম হুম বাট হুম একটা অ্যাকচুয়ালি সম্পর্কটা ইভলভ করে তো বয়সের সাথে সাথে। ঠিক ঠিক মানে একদম ছোটবেলা বাবাকে যেভাবে দেখেছি, আহ, বাবার সাথে আরেকটা মিল ছিল ফুটবল, আমরা দুজনেই ফুটবল হুম পাগল। হুম 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 আহ, তা প্লাস আস্তে আস্তে খেলাধুলো ইয়ে থেকে বের করে বাবা যেমন প্রথম বলে যে বাংলা তো তুমি নর্মালি শিখবে, হুম হুম কিন্তু ইংরেজিটাও জানতে হবে। তা এই কাগজটা তুমি খেলার পাতাটা পড়বে, একদম ছোটবেলা থেকেই বলতো। স্টেটসম্যান, আচ্ছা তখন স্টেটসম্যান আসতো হুম বাড়িতে। হুম 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 এখন সেই স্টেটসম্যানের খুবই খারাপ অবস্থা, যেটুকু জানা যায় আর কি। যাই হুম হোক, মানে সেইভাবেই আমরা বড় হয়েছি খুব হুম নর্মালি, মানে হুম ইয়েভাবে। এবং সম্পর্কটা আস্তে আস্তে ইভলভ করে, কেননা যখন তুমি একটু বড় হও হুম তখন তুমি হুম বইপত্র পড়ছো, ইয়ে পড়ছো। তারপরে আমি সাংবাদিকতায় চলে যাই, হুম দিল্লি চলে আসি, হুম মাঝখানে বিদেশে চলে যাই। হুম কিন্তু বাবার সাথে একটা বইপত্র নিয়ে, পলিটিক্স নিয়ে, রাজনীতি হুম নিয়ে এই হুম আলোচনাগুলো রেগুলারই হতো। হুম ইভেন ইভেন আমি যখন বিদেশে ছিলাম তখন এইসব মোবাইল ফোন অত ইয়ে ছিল না আমাদের দেশে হুম অ্যাটলিস্ট। হুম মানে আমাদের ওখানে ছিল, হুম কিন্তু এই এখানে ছিল না। তখন ওই কলিং কার্ড নিয়ে আমি মোটামুটি প্রত্যেক দিনই বাড়িতে ফোন করতাম। হুম হুম এবং হুম যেহেতু আমার পক্ষে অনেক ইজিয়ার ছিল ওখান থেকে হুম ফোন হুম করা, হুম 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 দিল্লিতেও আমি চলে আসার পরে মানে রেগুলার একটা কথাবার্তা হতো। হুম প্লাস হুম দিল্লির বাড়িতে বাবা মা যখন, ওরা তো প্রত্যেক বছরই বেশ অনেকটা হুম সময়ের জন্য আসতো, একবার হুম না এক দুবার হুম অন্তত। তখন আমরা বেড়াতে টেড়াতে যেতাম, যেমন হুম দিল্লির আশেপাশে যে জায়গাগুলো আছে, সে করবেট, হুম তারপরে উত্তরাখণ্ড, তারপরে ভরতপুর বার্ড হুম স্যাংচুয়ারি, হুম হুম তারপরে তোমার পুষ্কর অ্যান্ড হুম ওই যে আজমির শরীফ, আগ্রা টাগ্রা তো বটেই, আগ্রা, ফতেপুর সিক্রি, এগুলো সবই আমরা মানে আহ, নবারুণের সঙ্গে এই যে ঘোরার কথা বলছো বা কোথাও উৎসবের দিনে পার্বণের দিনে গেলে বেরোলে খাওয়া দাওয়ার কথা বলছো বলছো মানে ঘুরতে খুব ভালোবাসতেন এবং খেতে কি খুব ভালোবাসতেন? খেতে খুব ভালোবাসতেন তো বলা যাবে না, বাবা তো ডায়াবেটিক ছিল, মানে মানে হুম খেতে ভালোবাসলেও স্কোপ ছিল না খুব একটা ইয়ে স্কোপ করার, ছিল কারণ না, হ্যাঁ হ্যাঁ কেননা মার একটা স্ট্রিক্ট সুপারভিশনও থাকতো। প্লাস বাবাও হুম ওরকম ধরনের ডায়াবেটিক ছিল না, যেমন অনেকে আছে না যে সকালে মর্নিং ওয়াকে বেরোলো, হুম তারপরে গিয়ে জিলিপি, এই চারটে জিলিপি চপ খেয়ে, কচুরি সব খেয়ে এবং ফেললো, হ্যাঁ এবং সেটাও লুকিয়ে লুকিয়ে খেয়ে বাড়িতে হ্যাঁ ঢুকলো। বাবা হ্যাঁ কিন্তু ওরকম ছিল না, বাবা মাঝে সাঝে করতো, মানে সে একটা মাসে হয়তো একদিন দুটো আইসক্রিম খেয়ে ফেললো পরপর, আচ্ছা কিন্তু ওটাই ছিল, মানে তার হুম থেকে বেশি কিছু ইয়ে ছিল না। আর বাবার সাচ খুব ডিসিপ্লিন ছিল, মানে রোজ হুম হাঁটতো, এক্সারসাইজ করতো। হুম মানে আর বাবা তো ইনসুলিন নিতেন, হুম মানে হুম প্রথম দিকে তো সেই ইনজেকশন দিয়ে নেওয়া আর হুম কি, হুম হুম হুম, নিজে নিজেকে ইনজেকশন দেওয়া। আচ্ছা হুম হ্যাঁ আহ, পরবর্তীকালে তো ইনসুলিনের ইয়েও চেঞ্জ করে, ওই পেন গুলো এসে হুম যায়। হুম 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 তারপরে তখন বাবাকে প্রত্যেকবার ইনসুলিন নেওয়ার আগে বাবাকে নিজের ব্লাড সুগারটা চেক করতে মাপতে হতো। হতো হুম 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 অ্যাকিউচেক ওগুলো ওই যে হুম আসে হুম হুম আসে হুম হুম যে ঠিক ওখানে ঠিক হুম দিয়ে ওখানে ইয়ে করে সেই মতো আর কি ডোজটা, ইনসুলিনের হুম ডোজটা হুম নিত। হুম হুম তো সেই ব্যাপারে ঘুরতে তো খুবই পছন্দ করতো বাবা মা হুম দুজনেই, ঘুরতে হুম খুবই পছন্দ করতো। আমরা ছোটবেলা প্রচুর ঘুরতেও গেছি, মানে তখন তো এরকম ছিল না, এরকম চাকরি বাকরির এরকম অবস্থা ছিল না যে, হুম তখন লোকে অ্যাকচুয়ালি সে ছেলের যখন গরমের ছুটি, আমার মা হুম কলেজে পড়ে, এটা একটা বিশাল হুম একটা সুবিধেও ছিল, কারণ হ্যাঁ মারও সেই ছুটিগুলো পড়তো। ঠিক তা সেই সময় বাবারও একটা লিভ ছিল অফিস থেকে। হুম হুম বাবা হুম তখন সোভিয়েত দূতাবাসে কাজ করতেন। আচ্ছা তখন বাবা ইনফরমেশন সার্ভিসেস এর হুম এডিটর। তো ছুটি ছিল তখন আমরা একবার, যেমন সেই মনে আছে, মহারাষ্ট্র ১৬-১৭ দিনের জন্য মহারাষ্ট্র যাওয়া হলো। সে আচ্ছা অজন্তা, ইলোরা, মানে সে হুম বম্বে, এলিফ্যান্টা কেভস, ভাজাক হুম হুম কেভস, হুম কার্লা কেভস, হুম তারপরে হুম আরো অনেক জায়গা যাওয়া হয়েছিল, অনেক জায়গা। আহ, 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 মানে অনেক দিন ঔরঙ্গাবাদ, আরো হুম অনেকগুলো জায়গা ঘোরা টোরা হুম হয়েছিল। এবং আহ, আরেকবার যেমন উত্তরাখণ্ড যাওয়া হলো আমার মনে আছে, হুম ওটাও প্রায় অন্তত ১৬-১৭। আমরা লখনৌতে থেমেছিলাম, কেননা
তখন আমাদের মানে গার্লফ্রেন্ডের বাড়ির ওপরতলায় বক্সি দিদা থাকতেন। বক্সি দিদার ছেলে তখন ছিলেন উত্তরপ্রদেশের হোম সেক্রেটারি, আচ্ছা আইএএস অফিসার, এবং তখন উত্তরাখণ্ড হয়নি স্টেট, তখন আচ্ছা আচ্ছা উত্তরপ্রদেশের পার্ট ছিল। হুম উনি সব ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা লখনৌতে এলাম, ওনার বাড়িতে। লখনৌতে প্রচুর ঘোরার জায়গা, হুম ভুল হুম ভুলাইয়া, হুম ইমামবাড়া, হুম লখনৌ তো রেসিডেন্সি। হুম লখনৌ একটা অদ্ভুত মানে ঐতিহাসিক জায়গা, ঠিক এবং লখনৌ খাবার খুব ভালো। আমার সেটাই হ্যাঁ প্রথম একটা খাবার দাবারটা অসামান্য ছিল। এবং হুম হুম ওখান থেকে আমরা সেই কাঠগুদাম এক্সপ্রেসে কাঠগুদাম গেলাম, হুম তারপরে নৈনিতাল, কৌসানি, রানীক্ষেত, হুম জাগেশ্বর, আরো কয়েকটা জায়গা, বিনসর, এইসব আচ্ছা জায়গায় ঘুরে বেড়ানো হলো। তখন হুম আমি ক্লাস 7-এ পড়ি। আচ্ছা মানে একদম তোমার কৈশোর আর কি বলা যায়। হ্যাঁ, মানে আমরা বেড়াতে আর আশেপাশে তো প্রচুর বেড়াতে যেতাম। হুম হুম যেমন হুম যেগুলো তখন ছিল দীঘা, হুম শান্তিনিকেতন, হুম হুম তারপরে মুর্শিদাবাদে মাঝে মাঝে যাওয়া হতো, কেননা হুম বাবার জন্ম তো বহরমপুরে। ওখানে আমাদের হ্যাঁ বাবার মানে মার দিক থেকে হুম মনীষ ঘটকের যে হ্যাঁ বাড়ি, মানে সেই তোমার বাড়িতে। দাদু হুম হ্যাঁ, আমার হুম দাদু না, মনীষ ঘটক হলেন বাবার দাদু, বাবার দাদু হ্যাঁ বাবার দাদু। হুম তা হুম ওনার বাড়িতে তখনও আমার একদম ছোটবেলা মনে আছে। মানে ফসলডাঙ্গার পাঁচালী তাই তো। হ্যাঁ, মানে হ্যাঁ, আমার মনে আছে ছোটবেলা ওনার স্ত্রী তখনও জীবিত। হুম তখন হুম চোখে দেখতে পাই না। হুম হুম আমরা সব আমরা আমার সব কাজিন, তারপরে আমার হুম ওই কাকা টাকা। কাকা হুম মানে কি একই বয়সী, হুম কিন্তু কাকা, কেননা বাবার মাসির ছেলে। হুম তা আমরা সব ওখানে যেতাম, ঠাকুমা হুম ঠাকুমা সবাই মিলে, মানে ওটা একটা হই হই ব্যাপার ছিল। হই হই রই রই কাণ্ড। একটা কথা বলো, এই যে শুনছি ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সবার সঙ্গে খুব মিলেমিশে থাকা, আহ নবারুণ ভট্টাচার্যের লেখায় খুব রাগ, বিপ্লব, বিদ্রোহ এগুলো আমরা দেখেছি। আহ ব্যক্তিগত জীবনে মানে বাবা এবং ছেলের সম্পর্কের মধ্যে নিশ্চয়ই রাগারাগি হবে। ছোটবেলায় আমরা অনেকেই বাবার কাছে কানমোলা খাই, দু চার ঘা পিঠেও পড়ে। তোমার এরকম হয়েছে? মানে খুব হ্যাঁ, রেগে গিয়ে কখনো এরকম পিটিয়েছেন? প্রচুর হয়েছে, কেননা আমি খুব বাঁদর বাচ্চা ছিলাম, মানে, এবং আমাকে না মেরে সম্ভব ছিল না কন্ট্রোল করা। মানে স্কুলেও আচ্ছা স্কুলেও এবং বেধড়ক মার যাবে, মানে আচ্ছা। আজকাল আজকাল সেরকম মার হলে লোকজন জেলে চলে যাবে। ও মানে আচ্ছা, আমাদের স্কুলে এরকম মারতো। আচ্ছা। তোমার তো বোধহয় পাঠ্যভবন ছিল? না, আমার মানে পাঠভবনে 11-12 পড়েছি, কিন্তু তার হ্যাঁ, আগে সেন্ট লরেন্সে পড়েছি। আমাদের আচ্ছা। ওখানে ফাদাররা মানে বেত হুম, দিয়ে মারতো, বেত। মানে আচ্ছা। আজকে তালিবানরা যেটা করে, হ্যাঁ, মানে আমরা ইউজড টু ছিলাম, এবং তাই জন্য তো গন্ডারের আ চামড়া। সেই মারধর যখন হতো বাড়িতে তুমি এসে বলতে বা বাড়িতে তখন বাবার রিঅ্যাকশন কি থাকতো? যে দিয়েছে ভালো করেছে আরো দুবার দিলে ভালো হতো? না, না, বাবা জানতো যে এরকম চূড়ান্ত বাঁদর, মানে আমি বাড়িতেও তো মার খেতাম। অলমোস্ট ডেইলি বেসিসে মার খেতাম। আচ্ছা। এরম এরম কোনো জিনিস নেই যেটা দিয়ে মার খাইনি। আর তখন সত্যি কথাই বাবা-মারা এত জানতও না যে এ হুম, হুম, যে মারলে কোনো ক্ষতি হয়, ইয়ে হয়। হুম, এবং আমার হুম, আমার এখন মনে হয় না যে আমার মেরে খুব একটা ক্ষতি হয়েছে। খুব একটা হুম, সাংঘাতিক একটা সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে হয়তো হুম, হয়েছে, কিন্তু আই এম নট অ্যাওয়ার অফ ইট। মানে, হুম, এবং আমি নিজেই স্বীকার করে নিচ্ছি। মানে আমার হুম, পাড়া-পড়শি সবাই জানতো আমি কি হুম। লেভেলের বাঁদর ছিলাম। মানে হাতে পায়ে দুরন্ত, এবং মানে সবকিছুই মানে, এবং বদমাইশ ছিলাম যাকে বলে, একদম। মানে না মেরে কন্ট্রোল করা যেত না। তা তখন মারগুলো পড়েছে বলে কি আজকের তথাগত ভট্টাচার্য হয়েছে? এটা তো নিশ্চয়ই তুমি মানো? হয়তো কিছুটা হয়েছে, কিন্তু সেদিক দিয়ে দেখতে গেলে আমার ছেলের এখন বয়স ১৯-এর ওপর। হুম, তা ওকে তো একদমই মারধর করা হয়নি। কেননা আমরা ততদিনে আমরা হুম। যখন ও হয়েছে তখন ওই আমরা জানি সচেতনতাটা এসছে। হ্যাঁ। যে বাচ্চাদের মারতে নেই। হ্যাঁ? হুম, আচ্ছা, হুম, আমাদের সময় স্কুলে যেরকম মারতো, আজকে যে তো হুম। সবকটা স্কুলের টিচার ১০ বছরের জেল হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, একদম। মিনিমাম। হুম, হুম, হুম। হুম? ঠিক, এ ঠিক। এবং শুধু মার নয়, মানে আমাদের নানা রকম ছিল। সে মুরগি করে রাখা, হ্যাঁ, হ্যাঁ। হাঁস হয়ে একটা ডিসট্যান্স যাওয়া, হ্যাঁ? হুম, এম মানে এবং কোয়াইট এ ডিসট্যান্স আরকি। ঠিক, এইগুলো তো এখন আনথিংকেবল। এইগুলো তো ঠিক, এখন এসছে চেঞ্জ। আমাদের সময় এগুলো রুটিন ছিল। মানে, ঠিক। এবং সত্যি কথা, আমি আর সেন্ট লরেন্স অল বয়েজ স্কুল ছিল। হুম, হুম, মানে ওইখানে মানে বেসিক্যালি ৫০ টা মানে অসম্ভব বাঁদর ছেলে একটা হুম, ক্লাসে। এবার
কিভাবে কন্ট্রোল করবে মানে ওরাও বুঝতে পারতো না, সে কারণে ঘা টিচাররাও। দিতেই হতো। হ্যাঁ, মানে এবং এইগুলো আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট মনে হয় না। যাই হোক, মানে এবার এবার বাবার লেখা প্রসঙ্গে আসি। বাবার যে লেখা মানে মঞ্চস্থ হয়েছে বা মানুষজন পড়েছেন, পরবর্তীকালে সেগুলো নিয়ে আরো কাজ হয়েছে। তোমার কাছে তো শুধু নবারুণ ভট্টাচার্য মানে খ্যাতর স্রষ্টা বা এইরকম জিনিস না, তুমি বাবার লেখা পড়ছো। বাবার লেখাগুলোর মধ্যে তোমার খুব কাছের কোনটা? অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় মানে বাবা and also my মানে ঠাকুমা হ্যাঁ, have been appreciated for very wrong reasons. আচ্ছা। যেমন আমার বাবার এই যে অনেকে বলে আরে উনি তো খিস্তি হুম, ইউজ করতেন, অশ্লীল হুম, ভাষা হুম। ইউজ করতেন। আমার স্ল্যাং বাবার বলতেন। এরম হ্যাঁ, উপন্যাসও আছে যেখানে একটাও অশ্লীল কথা নেই। হুম। যেমন কিন্তু সেগুলো আলোচনা হয় না। হুম, লুদ্ধক বা যুদ্ধ হুম, পরিস্থিতি। হুম, নাও একজনের একটা জিনিস বোঝা উচিত যে হুম। খিস্তিটা মানে একটা অদৃশ্য কোনো জায়গা থেকে আসে না। ঠিক। খিস্তি মানুষ দেয়, হুম, এটাই রিয়ালিটি। হুম, এবং এবং সেরম মানুষদের নিয়ে যখন উপন্যাস লেখা হবে হুম, বা গল্প লেখা হুম, হবে, হুম, সেখানে তুমি যদি পুরোটাকে একটা রাবীন্দ্রিক মোড়কে এ ঢেকে দিতে চাও, হুম, সেটা তো কোনো মানে হয় না। মানে হুম, হুম, সেটার কোনো বেসিস নেই। হুম, এবং আমার বাবার প্রিয় লেখার মধ্যে যুদ্ধ পরিস্থিতি একটা অত্যন্ত প্রিয় লেখা। হুম, লুদ্ধক একটা অসম্ভব প্রিয় লেখা। হুম, উম হার্বার্ট বটেই। হুম, উম উম তারপরে বাবার ছোট গল্প খুব অন্যরকম জায়গা হুম, ছিল। মহাযানের আয়না হুম, বা টয়, হুম, এইগুলো আ আরো অসংখ্য। কবিতা তো ছেড়েই দিচ্ছি। হুম, 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 আ ফ্যাতাড়ুর ইয়েটা অনেকটা মানে একটা সিস্টেমের এগেইনস্ট এ যখন, হুম, এবং এটা কিন্তু বাবা খুব কনসিয়াসলি করেছে। আচ্ছা। এবং এরম নয় যে আমার বাবা একটা সাংঘাতিক খুব খারাপ মুখ ছিল। মানে হুম, সারাক্ষণ গালাগালি করছে, ইয়ে করছে। হুম। মাঝে সাঝে করত। কয়েকটা জায়গায় যেমন সেটা নরমাল তো সাধারণ নরমাল রক্ত মাংসের মানুষ হলে প্রত্যেকেরই কখনো না কখনো প্রকাশ পাবেই। নরমাল মানুষ বাড়িতে বসে ৩ টে বন্ধুর সাথে যদি আড্ডা মারে, ঠিক, ঠিক। সেখানে একটা দুটো সে খিস্তি দেবেই। হুম, দিতেই পারে। হুম, সেটাতে হুম, কোনো আ আমি কোনো প্রবলেম দেখি না as such। হুম, আ এবং এইগুলো আমার খুব প্রিয়। আ হুম, মানে কয়েকটা কাজ আমি যেটা বললাম। হুম, হুম, কবিতার তো ছেড়েই দিচ্ছে। হুম, উম আর অটো, হুম, ভোগী, হুম, এগুলো খুব আমার কাছে খুবই ইম্পোর্টেন্ট কাজ মনে হয়েছে। হুম। এই যে মোটামুটি ফ্যাতারু নিয়ে এত কথা হয়, ফ্যাতারু কি কোথাও একটা মানে সেলিব্রেশন থিওরির একটা প্রতিচ্ছবি বলে তুমি মনে করো? সেটা আমি জানি না। মানে আমি ওরকমভাবে থিওরি আমি একদমই জানিও না। সত্যি বলতে হুম, আমি হুম, হুম। সেলিব্রেশন থিওরি কি আমি জানি না। আচ্ছা। কাজেই আমি 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 মানে আই এম বিং কমপ্লিটলি অনেস্ট হিয়ার। হুম, মানে আমার মনে হয় যে যে অনেক যে লেখক, একজন লেখক, হুম, হুম, যেমন আমাকেও অনেকে এখন যে হুম, ইন্টারভিউ গুলো হচ্ছে মিডিয়াতে ইয়েতে আমাকেও অনেকে হুম, জিজ্ঞেস করছে যে আপনি কি হুম, এ এই সমসাময়িক রাজনীতিক পটভূমিকাটা মাথায় নিয়েই এটা হুম, কনসিয়াসলি হুম, করেছেন? হুম, এবার এটা কনসিয়াস আনকনসিয়াস এর ব্যাপার নয়। একটা হুম, মানুষ, একটা লেখক তো লেখকও একটা মানুষ। সেও এই ঠিক, সমাজেই থাকে। ঠিক। হ্যাঁ? হুম, সেও হুম, এখানেই মানে শ্বাস-প্রশ্বাস নেয়। হুম, সে এ চারিপাশে যা হচ্ছে, আচ্ছা এই যে হুম, সাংঘাতিক লোকে গরম, গরম করে চিৎকার করছে সেটা সেও ফিল করে। ঠিক, ঠিক। হ্যাঁ? হুম, সেও দেখতে পাচ্ছে চারিদিকে গাছ কেটে উজাড় করে দেওয়া হুম, হচ্ছে। হুম, হুম, পুকুর বুজিয়ে ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে। হুম, হুম, জলাভূমি বুজিয়ে একটা টাউনশিপ ক্রিয়েটেড হচ্ছে। হুম, হুম, উম সবকিছু কংক্রিট দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। হুম, হুম, সবকিছু সিমেন্ট করে দিতে হবে। হুম, হুম? আ আ
সেও তো সেই রিয়ালিটিটার মধ্যে মারছে, ঠিক। এবং অ্যাট দ্য সেম টাইম একটা রাজনৈতিক রিয়ালিটিও আছে, হুম এবং তার একটা রাজনৈতিক রিয়ালিটি আছে সিন্স আমার বাবা মানে অলমোস্ট মানে লেট 40s এ জন্ম, হ্যাঁ সো বাই দ্য টাইম 60s এ সে পৌঁছচ্ছে, হুম মানে লেট 60s এ হুম পৌঁছচ্ছে, হুম সে তখন 19-20 বছর বয়স, তার একটা রাজনৈতিক সচেতনতা এসছে। ঠিক। হুম তখন ওয়েস্ট বেঙ্গলে একটা টালমাটাল অবস্থা, অবস্থা। হুম নকশালবাড়ি হুম অ্যান্ড এভরিথিং। তারপরে লেফট ফ্রন্টের আসা, হুম হুম তারপরে লেফট ফ্রন্টের শুরুর দিকের কাজ, হুম এবং তার তুলনায় লেফট ফ্রন্টের পরের দিকের কাজ, হুম আহ, তারপরে লেফট ফ্রন্টের চলে যাওয়া, হুম তারপরে তার পরবর্তী সরকার হুম আসা, এইগুলো সবই সে দেখে গেছে। হুম যদিও পরবর্তী সরকারের ফেজটা খুব একটা দেখতে পারিনি, কেননা হুম 2014 বাবা মারা যায়। হুম হুম 3 বছর পেয়েছিলেন। হুম হ্যাঁ, আহ, হুম এবং লাস্ট 1 বছর তো খুবই অসুস্থতার মধ্যে হুম হুম বাবা হুম কেটেছে, কারণ তখন কোনো লেখালেখির কোনো অবকাশও হুম ছিল না। হুম উম, কিন্তু আহ, উম, মানে এই সচেতনতা, মানে এই সচেতনতাটা যে কোনো লেখকের ক্ষেত্রেই কাজ করবে। ঠিক। আমার রিয়ালিটি আলাদা, হুম আমার লেখায় হয়তো সেটা কিছুটা এসছে, কেননা হুম হুম 2014-এ আমাদের দেশে একটা আমূল পরিবর্তন ঘটে, হুম 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 এবং সেই রিয়ালিটিটা আমার বাবা দেখে যায়নি। না। আমার একটা ডিফারেন্টলি লিভড রিয়ালিটি হুম আছে, হুম হুম তা সেটা আমার লেখায় যেমন কিছুটা ফুটে হুম উঠবে বা ফুটে উঠেছে। মানে পারিপার্শ্ব অনেকটাই এক্ষেত্রে তৈরি করে দেয় লেখা, সেটাই তুমি বলছো অফকোর্স, তো? অফকোর্স লেখা শুধু তৈরি করে দেয় না, আমি এটা মনে হয়েছে আমার, যেহেতু আমি এখন আমার দ্বিতীয় কাজটা নিয়ে হুম হুম চলছে, আমার দ্বিতীয় কাজটা, প্রথমটা তো আমি একটা জিনিস আরেকটা জিনিসও খুব বিশ্বাস করি, হুম এটার ব্যাপারে আমি বাবার কাছে বিশেষভাবে ঋণী। হুম সেটা হলো আমাদের একটা সুবিধে হলো একজন হুম লেখকের হুম পরিবারে বড় হওয়া। হুম যেহেতু আমার ঠাকুমাও লিখতেন, আমার ঠাকুরদাও লিখতেন, আমাদের হুম বাড়িতে প্রচুর বই ছিল, ঠিক। চারিদিকে বই। হুম আর হুম আর সত্যি কথা বলতে আমাদের ছোটবেলায় না বই ছাড়া, যেমন কারোর জন্মদিনে কেউ ডাকলে সে হুম তাকে বই দিত। বই উপহার দেন। হ্যাঁ। হ্যাঁ, যেমন পয়লা বৈশাখে বই কেনা হুম হতো। হুম পুজোর সময়ও হ্যাঁ, নতুন জামাও পাওয়া যেত, কিন্তু তার সাথে হুম বইও আসতো। ঠিক। হুম বইটা কিন্তু একটা একটা মানে এসেনশিয়াল আমাদের জীবনের অংশ ছিল। হুম 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 এবং মানে এরকম অবস্থায় সে মা বলছে যে, "আরে খাবার সময় তো বইটা রেখে দে।" বই পড়ে? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হুম? মানে একদিকে খাচ্ছি, একদিকে বইটা খোলা রয়েছে। একদিকে হ্যাঁ। তো মা 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 বলতো যে, "ওরমভাবে খাবার খেলে শরীরে লাগে না।" হুম হুম হুম? তা এটা, আর তখন সত্যি কথা বলতে আমরা যখন বড় হচ্ছি, হুম তখন তখন তো এত কিছু ফিন্টারনেট তো ছিলই না। সে আমি ছেড়েই দিই। মোবাইলই তো ছিল না ঘরে ঘরে তখন। মোবাইল, কম্পিউটার কিচ্ছু ছিল না। হুম আর হুম টিভিটাও বোধহয় ওই সন্ধ্যেবেলা ৬টার পরে অন হতো। হুম হুম হ্যাঁ? সেখানেও আমার আমার বাড়িতে যেমন বাবা, আ না, এটা মার দিক থেকে। আমরা যেমন ওই টিচিং ফাক ওগুলো দেখা অ্যালাউ ছিল, বা খেলা দেখতে হুম পারতাম। হুম ইয়ে, কিন্তু সে অনেক বাড়িতে যেমন বাচ্চারা চিত্রহার দেখতো, আমাদের বাড়িতে আমার বাবা-মাও দেখতো না, কাজেই ওই সময় টিভিটা অফই থাকতো। হুম আর তখনকার দিনে সেই একটা বিশাল সেই হান্ডা ব্লাক অ্যান্ড হোয়াইট টিভি এরমভাবে খোলা হতো। শাটার দেওয়া। হ্যাঁ 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 শাটার দেওয়া, একটা হ্যাঁ কাঠের শাটার, ভারত টিভি ছিল আমাদের। হ্যাঁ। ঠিক। তা উম কাজেই আমাদের সময় এক ছিল, হ্যাঁ, বাইরে আমরা প্রচুর খেলাধুলো করেছি। হুম ফুটবল, ক্রিকেট, হুম ব্যাডমিন্টন, টেবিল টেনিস, পাড়ার ক্লাবে ক্যারাম। হুম আমাদের বাড়িতেও ক্যারাম ছিল। আমরা মা, বাবা আমরা ক্যারাম খেলতাম প্রচুর। ক্যারাম, ও লুডো সব প্রচুর খেলেছি। কারণ হ্যাঁ তখন প্রচুর লোডশেডিং হতো। ঠিক। প্রচুর লোড লোডশেডিং হতো। হ্যাঁ, এবং লোডশেডিং হলেই আমরা বারান্দায় ক্যারাম বোর্ড পেতে লণ্ঠনের আলোয় ক্যারাম খেলা হতো। হুম হুম? এবং তা উম তা এইগুলো নরমাল ছিল। আর নইলে তুমি বই পড়বে। আর তো কিছু হুম করার ছিল না। না। হয় বাইরে খেলাধুলো করবে, হুম বা বাড়িতে এইসব ওই ক্যারাম, দাবা, তুমি লুডো, এগুলো হুম যেগুলো নরমালি খেলে, ওইগুলো হুম খেলবে, ইনডোর গেম। বা হুম বই পড়বে। ঠিক।
এই ব্যাপারটা আমি খুব ঋণী বাবার কাছে, যে আমার বাবা যেহেতু একটু সিরিয়াস হুম লেখক ছিলেন পলিটিক্যালি, হুম হুম তা সেহেতু আমি অলসো আই গ্রু আপ অন আ ডায়েট অফ সিরিয়াস লিটারেচার। হুম হুম এরম নয় যে আমি অ্যাবসলিউটলি বেস্ট সেলার পড়িনি, মানে পট হুম বয়লার্স পড়ি, হুম পড়েছি। কিন্তু স্পেশালি ওই 11-12 পড়ার সময় প্রচুর পড়েছি। হুম তারপর থেকে অ্যাজ সাচ আমি খুব একটা বেস্ট সেলিং পট বয়লার্স পড়ি, হুম বেশ সিরিয়াস পলিটিক্যাল ফিকশন। এবং হুম বাবার পড়ার পরিধিটা বিশাল ছিল, মানে এর হুম এরম নয় যে শুধু বাংলা বই আমাদের, মানে হুম হুম মানে ল্যাটিন আমেরিকা, রাশিয়ান, আফ্রিকান, টার্কিশ, হুম চাইনিজ, হুম জাপানিজ, তখনকার হুম দিনে আমি বলছি, হুম হুম আমেরিকান, হুম ব্রিটিশ, ফ্রেঞ্চ, মানে ওইটা একটা বিরাট হেল্প আমারও হয়েছে পার্সোনালি, আমার হুম মনে হয়। যেমন আমার এখন মনে হয়, মানে হুম লিখতে গিয়ে হুম পার্সোনালি, সেটা হলো ভালো বই, ভালো সিরিয়াস হুম লিটারেচার পড়লে একটা জিনিস শেখা যায়, যে হুম সে আমি ২ পাতা লিখলাম। হুম ২ পাতা লেখার পরে মানে হয়তো আমার মনে হলো যে এটা কিছুই হয়নি। হুম 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 হ্যাঁ? এটা আমার নাম দিয়ে যেন না বেরোয়। হ্যাঁ? ওটা আমি পুরোটাই মানে উড়িয়ে দিলাম। হুম 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 এইটা ভালো লিটারেচার পড়ার একটা এফেক্ট। মানে ইউ নো, ইভেন ইফ ইউ ডোন্ট নো, মানে তুমি যদি এটাও না জানো মানে হুম ভালো কিভাবে লিখতে হয়, অন্তত এটুকু হুম জানবে একদম খারাপ বা ট্র্যাশ কি করে না লিখতে হয়। ঠিক, ঠিক, ঠিক। মানে এইটা ওই পড়তে, পড়তে ওই মননটা তৈরি হয়ে যায়। যেমন বলে গান শোনার আগে মানে কান তৈরি করো, সেই ব্যাপারটা হয়ে যায়। যে এই না, ব্যাপারটা। কি এই কোথায় ব্যাপারে তো থামতে হবে। বাবার বিশাল রোল ছিল। হুম, কেননা ওই রোম মানে বই পড়ে বড় হওয়া ওই সময়, হুম, হুম, এবং বাবা সেসব বই জোগাড়ও করত। হুম। মানে বইয়ের নেশার কারণেই হয়তো উনি বিভিন্ন ভাষার বিভিন্ন এই ধরনের বইপত্র নিজের কাছে জোগাড় করতে পারতেন। এবং হ্যাঁ, যেটা এবং তোমার জন্য খুব সহায়ক হ্যাঁ, হয়েছে। মানে এ এবং বাবা খুব একটা ট্রাশ পড়তো না একদমই। হুম, খুব একটা হুম, না। হুম, হুম, মানে উম মেবি বাবার মানে দ্য হাই মানে মেবি মানে জন লে কার পড়তো বা ইএল হুম, ডক্টরও পড়তো, হুম, যারা বেস্ট সেলিং, হুম, কিন্তু দে আর নট রিয়ালি পট বয়লার্স আরকি। পট বয়লার রাইটার্স। হুম, হুম, মানে উম কাজেই এইটা একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে শুরু হয়েছিল। হুম। আর এবং ধারাবাহিকভাবে সেই অভ্যাসটা রয়ে গেছে। পরবর্তীকালে যখন আমি দিল্লিতে চলে আসি হুম, এবং বাবা আসছে, যাচ্ছে। হুম, হুম, ১ম দিকে তো ট্রেনে বাবারা ট্রাভেল করতো অনেকটাই। হুম, আমরাও ট্রাভেল হুম, করতাম। তো ট্রেনে বাবা যেমন মোটামুটি সে আগের বছর বাবা ১৩-১৪ টা যে নতুন বই হুম, কিনে পড়েছে, হুম, সেগুলো আমার জন্য নিয়ে এলো। আবার আমার কাছ থেকে ১৩-১৪-১৫ টা বই নিয়ে হুম, ফেরত চলে গেল, যেগুলো আমি কিনেছি হয়তো হুম, আগের বছর। হুম, হুম, আমার হুম, পড়া হয়ে গেছে। হুম, বাবা হয়তো সেগুলো পড়েনি। হুম। তো সেগুলো নিয়ে এই আদান-প্রদানটা হতো। ওটা পুরন্দর সাংঘাতিক। ভাট পড়ে কি প্রভাব হয়েছিল তোমার? না, as such কোনো প্রভাব হয়নি। মানে ওটা তো একটা মানে ওটা হলো তোমার একটা, দেখো পুরন্দর ভাট হলেন একজন অল্টার ইগো। ঠিক। মানে there are things you can say through পুরন্দর ভাট হুম, হুম, which you cannot say being নবারুণ ভট্টাচার্য। ঠিক। হুম, অ্যান্ড সেটারও একটা কনটেক্সট আছে। হুম, হুম, পুরন্দর ভাটও একটা কনটেক্সটে কথা বলছে, হুম, 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 এবং এর সবকিছুর মধ্যে একটা সাবভার্সন এর ব্যাপার আছে। হুম, হুম, যে আর সাবভার্সনটা কেন? এটা একটা খুব ফান্ডামেন্টাল ব্যাপার। এই হুম, সাবভার্সনটা খুব এসেনশিয়াল কেন? হুম, এটা আমাকেও যেমন অনেকে প্রশ্ন করছে, আমার উপন্যাসের যে হুম, বিভিন্ন রিভিউ হয়েছে অনেকেই বলছে হুম, হুম, যে কারণ হলো সেম কারণ আমি যেটা আগে বললাম, একজন লেখক একটা সিস্টেমের মধ্যে, একটা সিস্টেমের একটা সোসাইটির মধ্যে বড় হয়। হুম, হুম, সেই সমাজে, সেই পলিটিতে সে অনেক কিছু হুম, দেখছে, হুম, যেটা অ্যাকচুয়ালি সে কিন্তু ভেতর থেকে সহ্য করতে পারছে না। ঠিক। কিন্তু একজন লেখক হুম, এর সেই পলিটিক্যাল পাওয়ারও নেই, এবং হুম, সেই ব্যান্ডউইথ তো নেই যে সে কোনো হুম,
ডিরেক্ট চেঞ্জ আনতে পারে। হুম। তার কাছে তার পেনটাই হলো অস্ত্র, তরোয়াল। হুম। তার পেনটাই হলো মিসাইল, হুম। এবং সে তাই পেনটা দিয়ে সে চেষ্টা হুম। করছে যে সিস্টেমটাকে কিভাবে সাবভার্ট করা যায়। হুম। হুম। কেননা একটা জিনিস মানুষকে বুঝতে হবে, সেটা হলো একটা মানুষকে মেরে ফেলা যায় হ্যাঁ। খুব ইজি, হুম। স্পেশালি একটা রাষ্ট্রের পক্ষে, একটা রাষ্ট্রযন্ত্র, হুম। একটা হুম। রাষ্ট্র ব্যবস্থার পক্ষে সেটা খুবই সহজ একটা ব্যাপার। হুম। হুম। কিন্তু লোকটা যদি কোনো একটা ধারণা বা আইডিয়া হুম। হুম। ছেড়ে যায়, হুম। আইডিয়াটাকে অত সহজে মেরে দেওয়া যায় না। মারা যায়, ঠিক। মানে হুম। সেটা তুমি আমাদের দেশের প্রেক্ষিতে তুমি যদি দেখো স্বাধীনতা সংগ্রামের কথা, হুম। 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 অসংখ্য স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসিতে চড়ানো হয়েছে হুম। হুম। বা পুলিশ এনকাউন্টারে মারা হয়েছে, হুম। হুম। কিন্তু ওটাকে আটকানো যায়নি, না। বিকজ ইট ওয়াজ অ্যান আইডিয়া। হুম। আজকে দুদিন আগে হুম। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের যিনি স্পোক্স পার্সন, হুম। তিনি তার টুইটার হ্যান্ডেলে একটা জিনিস টুইট করেন, হুম। বলে যে যে আমরা প্যালেস্টিনিয়ান ইয়েতে ইস্যুতে হুম। হামাসকে হারাতে পারবো না, হুম। হুম। বিকজ হামাস ইজ অ্যান আইডিয়া। হুম। এবং তারপরে তাদের প্রধানমন্ত্রী আবার সেটাকে কাউন্টার করেন, হুম। বলে না না ওটাতে হারানো আমাদেরই। এবং তার পরবর্তীতে এখন যিনি ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস এর চিফ, সে হুম। বলে আমি আমার ছেলেদের সাথে, ছেলে মেয়েদের সাথে হুম। একমত যে হুম। হামাসকে আমরা হারানো সম্ভব না, হারাতে বিকজ ইট পারবো। ইজ হুম। আইডিয়া, হুম। অ্যান্ড এট দ্য রুট অফ দ্যাট আইডিয়া ইজ দ্য আইডিয়া অফ ফ্রিডম হুম। অফ আ প্যালেস্টিনিয়ান হোমল্যান্ড। হুম। এবার তুমি সামরিকভাবে যতই শক্ত হও, তুমি 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ লোক হুম। মেরেও ফেলতে পারবে, কিন্তু আইডিয়াটার মৃত্যু হয় না। হুম। আইডিয়াটা মরবে না। হুম। 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 এবং ওই 5 লাখ লোক মরলে আরো 5 লাখ জন্মাবে, জন্ম নেয়। ঠিক। যারা যারা ওই আইডিয়াটার প্রতি আরো বেশি করে হুম। লয়াল। হুম। হুম। ঠিক। এটা একটা এক্সাম্পল দিলাম আর কি, জাস্ট। এই যে তুমি অল্টার ইগোর কথা বলছিলে পুরন্দর ভাট বলতে গিয়ে, মানে অনেকেই থাকেন যারা বলতে পারেন না, চিৎকার করে ঝগড়া করতে পারেন না, বিরোধিতা করতে পারেন না, কিন্তু পেনের মাধ্যমে সেগুলো প্রকাশ পাচ্ছে। বর্তমানে যে সামাজিক প্রেক্ষাপট রয়েছে, মানে তুমি একদিকে মনীষ ঘটক, মহাশ্বেতা দেবী, নবরুণ ভট্টাচার্য, জিম ক্যারি করছো। তো বর্তমানে যে সামাজিক পরিস্থিতি রয়েছে, পরিবেশ রয়েছে, আ তাতে এমন কোনো কথা রয়েছে বা এমন কোনো বিষয় নিশ্চয়ই রয়েছে যেগুলো তোমার প্রকাশ্যে বলতে ইচ্ছে করে কিন্তু তুমি বলতে পারো না? না, আমার সেই অসুবিধাটা নেই, কেননা আমি তো সাংবাদিক ছিলাম। হুম। আমি চিরকাল এগুলো খুব প্রকাশ্যে বলে এসেছি, হুম। এবং হুম। সেই হুম। জন্য কিছু পার্টিকুলার মানে রাজনৈতিক দলের লোক হয়তো আমাকে পছন্দও করে না, এবং সেটি তারাও সেই স্বাভাবিক। তারাও সেই হ্যাঁ। ব্যাপারে খুব প্রকাশ্যেই কথাবার্তা বলেছে। আচ্ছা। এবার আমি এখন আর সেরকমভাবে প্রত্যক্ষভাবে তো সাংবাদিকতায় নেই। নেই। আমি হ্যাঁ। কিছু কিছু কনসাল্টিং কাজকর্ম করি, হুম। 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 কিন্তু সেরমভাবে কোনো জায়গায় পদে আছি বা ইয়েতে হুম। আছি, হুম। সেরমভাবে তো নেই। তা হুম। আমি তো এখন নিজের বই লেখায় মন দিয়েছি। হুম। 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 আমি উপন্যাস, হুম। আমার ১ম উপন্যাস বেরোলো, এবার ২য় টাও বেরোবে দ্বিতীয়টা। হ্যাঁ। পরের বছর। হ্যাঁ। তা হুম। উম আ তা আমার কাছে এটা একটা হাতিয়ার। আচ্ছা। আমার মানে লেখাটা তোমার যা, হাতিয়ার। যা বলতে ইচ্ছে করে, যা, যা প্রতিবাদ করতে ইচ্ছে করে সব লেখার মাধ্যমে তুমি প্রকাশ করে এবং দাও। আমি সাংবাদিক হিসেবে চিরকাল তাই করে এসেছি। হ্যাঁ। সাংবাদিক হিসেবে শুধু না, সাংবাদিক হিসেবে শুধু লেখা হিসেবে নয়, হুম। সাংবাদিক হিসেবে যেহেতু আমার পরবর্তীকালে মানে লেখার পাশাপাশি অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ হুম। ইয়েও ছিল, এবং হুম। এডিটোরিয়াল পলিসি, বিকজ হুম। মানে আমি হুম। আমি সম্পাদক হিসেবে, প্রধান সম্পাদক হিসেবেও কাজ হুম। করেছি, হুম। সবই করেছি। হুম। হুম। সেহেতু, এবং সেখানেও আমি আমার ইডিওলজিতে মানে মোটামুটি ঠিক ট্রু থেকেছো। থাকি। হুম। 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 আমাকে কেউ বলতে পারবে না যে আমি এমন একটা কিছু ছেপেছি চাপে পড়ে হুম। কোনো মালিক হুম। পক্ষের কাছে। চাপ ছিল, হুম। হুম। চাপ আসেনি এরকম হয়নি। হুম। কিন্তু মানে আমার একটা সুবিধেও এটাও ছিল যে মানে ফাইনালি তো মালিক পক্ষ ব্যবসাটা বোঝে।
তা ঠিক। তা ওরা দেখছে যে ঠিক আছে এ যা করছে করছে কিন্তু মোটামুটি হুম, আমাদের একটা রিটার্ন আসছে। হ্যাঁ, তা তারা তাতে হ্যাপি ছিল হুম, এবং এখন আর পরিস্থিতিটা এখন অবশ্য কিছুটা হয়তো চেঞ্জ হয়েছে ২০২৪ এর হুম, ভার্ডিক্ট এর পরে। হুম, কিন্তু ২০১৯ এর পরে থিংস চেঞ্জ র‍্যাডিক্যালি। মানে ঠিক। দেয়ার মানে সেখানে অনেক আমি জানি। কেননা আমার হুম, সব বন্ধু-বান্ধবরা তো মিডিয়াতেই আছে এবং ন্যাশনাল হুম, মিডিয়াতেই মোস্টলি। হুম, হুম, সো আই নো মানে সেখানে কিন্তু ইভেন রিটার্নস ওয়্যার নট ইম্পোর্টেন্ট। মানে হুম, হুম, বিকজ আ আ মানে kowtowing মানে এবং মানে বেসিক্যালি সরকার পক্ষের কথা শুনতেই হবে। হুম, হুম, হুম। মানে যদি মানে আমার ওই ব্যবসা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ওটা শুধুমাত্র শব্দেই রয়ে গেছে আরকি। হ্যাঁ, মানে এখন জানি না এখন হয়তো কিছুটা চেঞ্জ হবে। হুম, হুম, হুম। একটু হয়তো সাহস আসবে কোথাও থেকে। আশা কিন্তু করা যায়। ২০১৯ এর পরে সেই সাহসটা ঠিক, একদম চলে গেছে। ঠিক। এবং এই যে আমি এই জানি যে আমার হ্যাঁ, বন্ধু-বান্ধবের এক্সপেরিয়েন্স থেকে। উম কাজেই আমি সেটা জেনেই বলছি। এই যে সামাজিক একটা অবস্থা, এইরকম একটা অবস্থায় আজ যদি বাবা বেঁচে থাকতেন, তাহলে কি মনে হয়? বাবা কি আবারও কলমের খোঁচা দিতেন বা ওভাবেই জ্বলে উঠতেন? মানে কিভাবে সে তো দেখতেন এই সমাজটাকে? না সে তো obviously মানে আমার হুম, বাবা তো একজন রাজনৈতিক লেখক এবং যেটা কিছুটা আমার মধ্যেও হয়তো আমার হুম, লেখাটা নিয়ে যেটা লোকে বলেছে হুম, ইটস আ ডিস্টোপিয়ান পলিটিক্যাল নভেল। হুম, মানে এটা তো খুব সহজাত যে ইউ কাম ফ্রম আ সার্টেন স্কুল অফ হুম, রাইটিং। হুম, সেখানে তুমি যাদের পড়ে এবং যাদের আইডিয়ালাইজ করে বড় হয়েছো, হুম, হুম, তুমি তো চেষ্টা করবে সেই কন্টিনিউটিটাকে রাখতে। ডাকতেন। হুম, এবং সেটা তো অবভিয়াসলি হতো। বাবা থাকলে এখন কি করতো আমি জানি না। সত্যি কথাই। কেননা আ আ কিন্তু নিশ্চয়ই লেখার মধ্যে দিয়ে সেটা তো ফুটে বেরোতই। হুম, 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 আ যদি বেঁচে থাকতো। হুম। আ লাস্ট প্রশ্ন তোমার কাছে। আ আমরা প্রত্যেকেই যখন আ পিতৃহারা বা মাতৃহারা হই, আমাদের পরে প্রত্যেকটা দিনই হয়তো কখনো না কখনো মনে পড়ে। তাই মিস করো কিনা আমি এই প্রশ্নটা করছি না। কোন সময়টায় বাবার কথা সবচেয়ে বেশি মনে পড়ে? ঘুমোতে যাওয়ার সময়। শুধু বাবার কথা না, মার কথাও মনে পড়ে। বুঝতে পারছি। উম যখন কোনো লেখা বা কিছু সৃষ্টি করো, সেই ও সময় হ্যাঁ, কি ও হ্যাঁ। আর হলো এটা যখন বই হয়ে বেরোলো, ঠিক। আমি ওই জায়গাটাই আসছিলাম। হ্যাঁ, বলো। বই হয়ে যখন বেরোলো আমার লেখাটা, হুম, তখন আমার মনে হয়েছিল আচ্ছা বাবা-মা আজকে বেঁচে থাকলে ভীষণ খুশি হতো। কেননা বাবা চিরকাল বলত যে, "Why aren't you writing?" চিরকাল হুম, বলত। হুম, এবং বাবা বলেছিল যে, "আমি জানি যে তুই ইংরেজিতেই লিখবি এবং বল তো কেন?" আমি বললাম, "বলো।" কারণ হলো এরম নয় যে তুই বাংলা লিখতে পারিস না। হুম, একদমই নয়। কিন্তু বাবা এটা বলত যে, "তোর এই অফিসে সাংবাদিকতা করে হুম, তোর হাতে লেখার অভ্যেস চলে গেছে। তুই রাইট। কম্পিউটারে টাইপ করিস। হুম, কিন্তু হুম, তুই বাংলা টাইপ করতে জানিস না।" হ্যাঁ, এবং বাবা বলল, "বাংলা টাইপ করা খুব খুব ঝামেলার ব্যাপার।" হ্যাঁ, ঠিক। মানে ওটা আগে থেকেই উনি বুঝতে পেরেছিলেন এবং সেটাই বলে গিয়েছিলেন। সেটাই হলো। হ্যাঁ, হুম। সেটাই হলো। আ থ্যাংক ইউ তথাগত কথা বলার জন্য। কারণ লাস্টের দিকে আমরা যে কথাগুলো বললাম তারপরে সত্যি আমি জানি না মানে অন ক্যামেরা রেখে আর কতটা কথা এগোনো যায়। আমার সত্যি একটু অসুবিধা হচ্ছে। তোমারও হয়তো হবে ক্যামেরাটা অফ করার পর। কারণ আমরা প্রত্যেকেই যখন বাবা বা মাকে হারাই, তারপরে যখন সেটা নিয়ে কথা বলতে যাই তখন ওই কিছু মুহূর্ত চোখের সামনে ভাসতে থাকে। অনেক হুম। ধন্যবাদ তোমাকে আজকের দিনটার সময় দেওয়ার জন্য এবং গতকালই ২৩শে জুন গেছে। ফলে অনেকদিন ধরেই আমার মাথায় এটা ছিল এবং আজকে শেষ পর্যন্ত আমরা এই কথোপকথনটা চালিয়ে উঠতে পারলাম। খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ মধুরিমা। থ্যাংক ইউ। তথাগত ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। নবারুণ ভট্টাচার্যের ছেলে। গতকালই গেছে ২৩শে জুন। কাজেই নবারুণের জন্মদিন গতকাল ২৩শে জুন। আজকে সেই সময়টা আমরা পেয়েছিলাম। আমরা কথা বললাম।
নবারুণ ভট্টাচার্যকে যেভাবে গোটা দুনিয়া জানে, সমাজ জানে, আ সামাজিক সেই ক্লাস মাসের দ্বিধা থেকে বেরিয়ে এসে যা মনে আসছে সেটা লেখা। যা মনে আসছে বলতে যতটা প্রতিবাদী আ হলে তার কলম চলেছে সেই কথাগুলোই আজকে আমরা জানছিলাম। মানুষ নবারুণ কেমন ছিলেন সেটুকুই জানালাম আপনাদের। কেমন লাগলো অনুষ্ঠান? জানাবেন অবশ্যই। মধুরিমা এবং আজকের মতন এ পর্যন্তই। অন্যান্য কি ধরনের অনুষ্ঠান দেখতে চাইছেন সেটাও জানাবেন। আর দৃষ্টিভঙ্গির Facebook, Twitter, YouTube আ ফলো করে দেবেন। আ আম YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আ Twitter, Facebook এগুলো তো ফলো করবে। আ আজকের মতন আপাতত এ পর্যন্তই। শুভরাত্রি। খুব ভালো থাকবেন।